বর্তমানের যে রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের ভূমিকা এই যে এই সংকটের পুনরাবৃত্তির সম্ভাবনা কতটুকু বাড়িয়েছে বলে আপনার মনে হয়? সরকার মানে শুরু থেকেই যা করছে এখনো তাই করছে। তাদের সময় ঘনিয়ে আসছে, বিদায়ের সময়, এবং তারা নিজেরাও বুঝতে পারছে তারা বেশি দিন আর থাকতে পারবে না, এখন তাদের যাইতে হবে। এখন এই সময় সরকারের মধ্যে আমি দুই ধরনের প্রবণতা দেখছি। এক ধরনের প্রবণতা হলো যে আরেকটু চেষ্টা করা, আর কিছুদিন থাকা যায় কিনা, আরেকটু ঝামেলা করা যায় কিনা। অনেকের মধ্যে এরকম প্রবণতা আছে যে সে একটা কথা আছে, প্রবাদ আছে না, যে শেষ সময় যা পাই। এখন এই যা পাওয়ার একটা মানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, আর কতটুকু পাওয়া যায়, কিভাবে ম্যানেজ করা যায়। এবং ওই ওনাদের একজন সাবেক যে সহকর্মী তিনি তো বলেছেন যে সরকার এখন সেফ এক্সিট খুঁজতেছে, বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করতেছে যে আপনারা হয়তো ক্ষমতা আসবেন, সেই জন্য আমাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা দিয়ে না, আমরা যেন চলে যেতে পারি। যেরকম নাকি 111-এর সময় আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছিল ওই মাসুদ্দিন চৌধুরী, উনি যেহেতু অস্ট্রেলিয়ার অ্যাম্বাসেডর হয়ে গেলেন, মইনুর আহমেদ উনি চলে গেলেন বাইরে, ফখরুদ্দিন চলে গেলেন। এরা কিভাবে যেতে পেরেছিল? আওয়ামী লীগ সরকার ব্যবস্থা করে দিয়েছিল। এখন ওনারা হয়তো আমি যাই না হেরাল্ড ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছে কিনা, করতেও পারে যে আমাদের একটু সেফ এক্সিট দিয়েন, কারণ ক্ষমতা তো আপনারা আসতেছেন। তারা এখন এগুলি করতেছে। কারণ নাহিদ ইসলাম যখন বলে তখন তো আমরা অবিশ্বাস করার কোনো কারণ দেখি না, কারণ ওনাদেরই তো ইয়ার দোস্ত সবাই। এক্সিট শব্দটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন ইদানিং আমি দেখছি যে সেফ এক্সিট বলতে আসলে সেফ এক্সিট হলো এই যে গত 1.5-2 বছরে আমরা অনেক আকাম কুকাম করছি, এগুলির জন্য আমাদের মামলা মুখে পড়তে হইতে পারে। তো আমরা মামলায় পড়তে চাই না, আপনারা ক্ষমতায় আছেন, আমাদের প্লিজ পার করে দেন। এটা সেফ এক্সিট, হ্যাঁ সাধারণ বাংলা। এই জন্যই আমি একটা প্রস্তাব দিয়েছি 2 দিন আগে। সেটা হলো গিয়ে প্রস্তাবটা হলো ওনাকেও দিয়ে রাখি, পাবলিককেও দিয়ে রাখি। প্রস্তাবটা হলো যে এই সরকার ক্ষমতা ত্যাগ করার 7 দিন 10 দিন আগের থেকে কোনো উপদেষ্টা দেশের বাইরে যাইতে পারবে না, সবার পাসপোর্ট জব্দ করতে হবে। জব্দ করে আপনারা একটা তদন্ত কমিশন বসাবেন, বসাই না তারা যাদেরকে ক্লিন চিট দিবে যেন ওনার নামে কোনো দুর্নীতি নাই। আপনি হেলিকপ্টার থিওরি দিচ্ছেন দেখলাম আমি। হ্যাঁ, হেলিকপ্টার সবগুলি ওটাও করেন, ওটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং যারা দ্বৈত নাগরিক তাদের আগে করতে হবে, সবাইকে জবাবদিহিতা দিয়ে তারপর আপনি যাবেন। তাহলে যে আওয়ামী লীগের লোক কোনো মতে সীমান্তটা পার হয়ে গেলেই তো তার আর ধরার কেউ নাই। যত লোক আওয়ামী লীগের সীমান্তটা পরে চলে গেছে, মনে করেন ইন্ডিয়া গেছে, দেশে বাইরে গেছে, কেউ কি না খেয়ে আছে? যা নিয়ে গেছে সে তো খাবো, তার বাচ্চা কাচ্চা নাতি নাত করে পর্যন্ত এই টাকা দিয়ে চলতে পারবে, এত মাল নিয়ে গেছে। তো এরকম যদি এরা নিতে না পারে সেই চেষ্টাটা করুক, এটা আমি চাই। আসলে তাহলে আমরা যে 7ই আগস্ট আমরা যে নির্বাচন চেয়েছিলাম জনগণের উদ্দেশ্যে, তখন যারা আমাদের ব্যঙ্গাত্মক কথা বলেছিলেন, যারা বলেছিলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখনই নির্বাচন চায়, আজকে কি এটা প্রমাণ হচ্ছে না যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে? আমাদের ওই সময় চাওয়াটা সঠিক ছিল। এরা আসছে বৈষম্য বুঝে ছাত্র আন্দোলনের মাধ্যমে, তারা আসছে বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য, পারছে। আদালতে কি হচ্ছে, উনি আইসা নিয়ে ওনার মামলাগুলি সব উঠাই নিছে। এটা কোন আইনে নিছে, কোন সিস্টেমে নিছে? আগের সিস্টেমে নিছে। যে কাজ হাসিনা করতো এগুলো সব সেই কাজই করছে, করে নাই। তখন ওনার লজ্জা লাগে নাই? একবার তো বুঝে নাই জিনিসটা, যে লোক আমার এটা হাসাহাসি করবে, ওনার লাগে নাই। কেমন লাগে নাই জানেন? যারা হাসাহাসি করবে এদেরকে তুমি চিনেই না, সে তো এদের সঙ্গে থাকে না, সে তো এদেরকে নিজের লোক মনে করে না, কি আসে যাক। তো এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা হলো সবচেয়ে বড় সমস্যা। আজকে দেখলাম যে বৈষম্য বুঝে ছাত্র আন্দোলনের 2 নেতার নামে নাকি 2টা টেলিভিশনের লাইসেন্স হয়ে গেছে। তো কি হলো রে ভাই, কই বৈষম্য বিরোধী? সবই তো বৈষম্য, এইগুলি বলে লাভ নাই। নির্বাচন কমিশনের যে বর্তমান প্রস্তুতি এবং নিরপেক্ষতা নিয়ে আপনার পর্যবেক্ষণ আসলে কি? না, এখনো নির্বাচন কমিশনের প্রস্তুতিতে যেটা হচ্ছে, এটা আসলে তারা তো শিডিউল ঘোষণা করে নাই। সত্যি কথা বলতে কি, যখন শিডিউলটা ঘোষণা করা হবে তারপর থেকে অফিসিয়ালি তাদের কর্মকাণ্ড আমরা দেখতে পাবো। আর এখন তারা যে প্রস্তুতি করতেছে, দেখলাম যে কিছু কিছু লোকের সঙ্গে আলাপ আলোচনা করছে, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে। দেখলাম বোধহয় কালকে বোধহয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে, কারা গিয়েছে আমি ঠিক জানি না। তো ওখানে হয়তো কিছু মতামত সবার কাছ থেকে তারা মতামত নিয়ে তারা কিছু হয়তো সেগুলির ভিত্তিতে তারা কাজ করবে। এগুলো কিন্তু থিওরিটিক্যালি খুব ভালো, এই সবার সঙ্গে মিলেমিশে তারা আলাপ করছে। কিন্তু প্র্যাকটিক্যালি সব কিছু নির্ভর করে কি
যে নির্বাচন কমিশনের দায়িত্ব যারা পালন করে, যারা ডিসিশন মেকার, তাদের মন মানসিকতা এবং মেরুদণ্ড, এটার উপর সবকিছু আসলে নির্ভর করে। এটা এদের কতটুকু আছে আমি জানি না। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যে এর আগে যে নির্বাচন কমিশন ছিল হাবিবুল আওয়ালের নেতৃত্বে, তারাও কিন্তু এরকম বিভিন্ন মানে শ্রেণী পেশার লোকের সঙ্গে বসছে, বিশেষজ্ঞদের সঙ্গে বসছে, সাংবাদিকদের সঙ্গে বসছে, সরকারি সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বসছে, অনেকের সঙ্গে বসছে। তারা এখানে নানা ধরনের পরামর্শ দিয়ে আসছে। তো সেই পরামর্শগুলির কোনো কিছুকে তারা বাস্তবায়ন করতে পারছে? পারে নাই। তো কেন পারে নাই? পারে নাই হলে এই কারণে তারা মেরুদণ্ডহীন ছিলেন, তারা লোভী ছিলেন, এই কারণে পারে নাই। দেখেন, আমি একটা কথা বলি, সেই জিনিসটা হলো কি, নির্বাচন কমিশন হলো একটা সাংবিধানিক মানে প্রতিষ্ঠান। এখানে আসলে নেওয়া দরকার খুবই স্মার্ট, এনার্জেটিক এবং স্বাধীন চেতা লোকদেরকে। আমাদের দেশে প্র্যাকটিসটা কি? আমাদের দেশে প্র্যাকটিস হলো নির্বাচন কমিশনার হিসেবে যাদেরকে নেওয়া হয় এরা সবাই অবসরপ্রাপ্ত এবং সবাই কোনো না কোনো সরকারের চাকরি করছে, সরকারকে দীর্ঘদিন সার্ভিস দিছে, দেওয়ার পর অবসরে গেছে, অবসরে যাওয়ার পর তাদেরকে ডেকে এনে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা দেওয়া হয়। আচ্ছা, একটা লোককে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয় কেন বলেন তো? না দিলেই পারতো, সে তো যোগ্য। দেওয়া হয় এই কারণে যে তার এক সময় বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার পর সরকার মনে করে যে আপনি অনেক দিয়েছেন, আপনি এখন বয়স হয়েছে, আপনি আর পারবেন না, অতএব আপনাকে আমরা আপাতত অবসরে দিলাম। যে লোকটা অবসরে চলে গেছে নিজের শারীরিক অক্ষমতার কারণে, সেই লোকটাকে আপনি আবার 10 বছর 5 বছর পরে ডেকে এনে উনি লাঠিতে ভর দিয়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বসা দিলেন। নির্বাচন তো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা কেন বসান আপনি? এই কারণে বসান যে লোকটা বুড়া হয়ে গেছে, এটা ধমক দিয়ে যে কোনো কাজ করানো যাবে। এই লোকের মেরুদণ্ড এমনি ঝুঁকে পড়ছে, আরো ঝুঁকে যাবে। সারা জীবন তারা ইয়েস স্যার করে আসছে, তো এখন এটা তো করছে সরকার, সব সরকারই করছে। তো এরা এখন কি নির্বাচন করবে আমি জানি না, হয়তো ভালো করবে, হয়তো ভালো করবে না। জামাত আর এনসিপি তো অলরেডি বলছে এরা নাকি বিএনপির দালাল। বিএনপির তো নেতা একজন আছেন, উনি বলতে পারবেন ওনাদের দালাল কিনা আমি জানি না। কিন্তু আমি মনে করি নির্বাচন কমিশন যদি এদের সবচেয়ে বড় দায়িত্ব হলো স্বাধীনভাবে কাজ করতে পারা। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? দেখেন, এনসিপি কে রেজিস্ট্রেশন দিল, নিবন্ধন দিল, কিন্তু প্রতীক দিল না। কেন প্রতীক দিল না? কারণ এনসিপি একটা শাপলা চেয়েছে, ওইটা দেবে কি দেবে না এই সিদ্ধান্তই তারা নিতে পারছে না। এটা তো সিদ্ধান্তহীনতা, এটা তো দুর্বলতা। এই দুর্বলতা কিন্তু এই নির্বাচন কমিশন প্রকাশ। কারণ অন্য কোনো দলকে, অন্য যত দলকে ওনারা নিবন্ধন দিয়েছেন, কোনো দলের ক্ষেত্রে কি প্রতীক বরাদ্দ তারা কোনো বিলম্ব করছেন? করেন নাই। এনসিপি ক্ষেত্রে করলেন কেন? কারণ ওনারা মনে করতেছেন এটা বোধহয় সরকারি পার্টি, তাহলে সরকারের কাছে আলাপ আলোচনা করে তারা এটা করবে। কেন ভাই? আপনাকে তো নৈর্ব্যক্তিক হতে হবে। তো ওনারা পারবেন বলে আমার কাছে এখনো ভালো কিছু মনে হয় না। দেখা যাক পরে কি হয়। আচ্ছা মাসুদ কামাল, আপনার কাছে আমরা পরবর্তীতে আরো কোশ্চেন নিয়ে আসবো। আজিজুল বাড়ি হেলাল, আপনার কাছে জানতে চাই, এই যে মাসুদ কামাল বললেন, একটা প্রশ্ন রেখেছেন যে বিএনপি দালাল কিনা তারা বলছেন, এই প্রশ্নে ছোট্ট করে জবাব চাইবো, কিন্তু তার সঙ্গে আমি একটু ইনক্লুড করতে চাই যে সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরও রাজনৈতিক দলের সংখ্যা কেন বাড়ছে? জি ধন্যবাদ। প্রথমে আমি বলি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই একজন আরেকজনকে দালাল বলে দেওয়া, অর্থাৎ ব্লেম গেম, এইটা আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস। এবং এছাড়াও রাজনৈতিক দলগুলো আপনার যখনই একজনকে পছন্দ না করে বা তাদের পছন্দ, হয়তো ব্যক্তিকে পছন্দ করছে না, ওই ব্যক্তি যেভাবে মনোনীত হয়েছে ওই সিস্টেমটাকে পছন্দ করছে না, এই জন্য দালাল বলে দিচ্ছে। আমিও এই নির্বাচন কমিশনের পক্ষে যে তাও না, কারণ শুধু এই নির্বাচন কমিশন না, যে কোনো নির্বাচন কমিশন বাংলাদেশে, মাসুদ ভাই যেটা বলেছেন যে আসলে নির্বাচন কমিশনকে তো এম্পাওয়ার আমাদের দেশে কখনো করা হয়নি। আপনি সুশীল সমাজের সাথে বৈঠক করছেন, জনগণের সাথে বৈঠক করছেন, এর ফলাফল তো আমি জানি একটা বিগ জিরো। কারণ নির্বাচন কমিশনকে যতক্ষণ আপনি এম্পাওয়ার্ড করবেন, এর সাথে মাসুদ ভাই যেটা বলছেন তার ব্যাকবোনের কথা বলছেন, এটা ইম্পর্টেন্ট, যেখানে লোকের ব্যাকবোন। তবে রিটায়ারমেন্টের ব্যাপারে উনি যেটা বলছেন এটার সাথে একটু দ্বিমত করি। যেমন আমি দেখছি যে জাপানে আপনার নেনকো সিস্টেম আছে, এই সিস্টেমে কেউ লাইফ টাইম এমপ্লয়মেন্ট, যতদিন বেঁচে থাকবে ততদিন তার এমপ্লয়মেন্ট থাকবে। জাপানে কিন্তু এই সিস্টেমে জাপান তো উন্নতি করছে।
এখানে মূল কোশ্চেন হলো যে মেরুদণ্ডটা, ব্যাকবোনটা। আর আমাদের এই নির্বাচন কমিশনের কোনো ওয়ার্ক ফোর্স নেই। আপনি দেখবেন কয়েকজন কমিশনার আর বিভিন্ন জেলায় জেলায় কিছু নির্বাচন অফিসার আছে, এবং দে ডোন্ট হ্যাভ এনি পাওয়ার টু ম্যানেজ এনি ক্রাইসিস। যদি এই নির্বাচন কমিশনের আন্ডারে আপনার নির্বাহী বিভাগ, তারপরে আপনার পুলিশ প্রশাসন আনা হয়, শুধু মুখে মুখে আনলে হবে না। নির্বাচনের দিনে একটা দুর্ঘটনা ঘটলো, নির্বাচন কমিশন বলল যে এই লোকটাকে গ্রেফতার করতে হবে, এখানে ব্যবস্থা নিতে হবে, নির্বাহী বিভাগ বলছে আমাকে উপরের প্রশাসনের সাথে কথা বলতে হবে, আপনি বললে হবে না। তার মানে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ স্বাধীন না। নির্বাচন কমিশনকে ওয়ার্ক ফোর্স তৈরি করতে হবে। সেই ওয়ার্কফোর্স তো আপনি নিয়োগ দিয়ে পারবেন না, পুলিশকে তাকে দিতে হবে, ব্যুরোক্রেসিকে তাকে দিতে হবে। এইটা একটা কোশ্চেন। নির্বাচন কমিশন ইচ্ছা করলেই ভালো নির্বাচন করতে পারবে না, যদি না ব্যুরোক্রেসি এবং ল অ্যান্ড অর্ডার যে আমাদের আছে এজেন্সিস গুলো আছে, তারা যদি তার সহায়তা না করে। এর সাথে সবচেয়ে বড় জিনিস হলো পলিটিক্যাল পার্টিস গুলোর কর্ডিয়ালিটি থাকতে হবে, যে আমরা নির্বাচনগুলো স্বতঃস্ফূর্তভাবে করব। আমার 1 লক্ষ কর্মী আছে, আপনার 10,000 কর্মী আছে, আমার 1 লক্ষ কর্মীর প্রেসারে যেন আপনার 10,000 কর্মী ভোটটা দিতে পারে, এই অবস্থা তৈরি করতে পারে নির্বাচন আপনার রাজনৈতিক দলগুলো, সাথে সাথে রাজনৈতিক কর্মীরা এবং জনগণকে এইসব বিষয়ে সচেতন থাকতে হবে। তাহলে এই প্র্যাকটিসের মাধ্যমে একদিন আমরা একটা ভালো নির্বাচন পাবো। রাজনৈতিক একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান কি? আমি এখন ঢেলে সাজানোর বা এই নির্বাচন ঢেলে সাজানো এইগুলো একটা ক্লিশে, মানে গতানুগতিক কথা। এই সাজানোর কি আছে? আপনি একে আনি বিকে প্রতিস্থাপন করেন, বিদ থেকে নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করার জন্য রাষ্ট্রের সমস্ত মেশিনারিজ গুলো ডিউরিং দ্য ইলেকশনস তার হাতে থাকতে হবে, তার সেই হিম্মত থাকতে হবে যে তার কথাই প্রশাসনটা যেন নির্বাচনকালীন সময় চলে। এইটা ঢেলে সাজানোর কিছু নেই, তাকে এম্পাওয়ার করতে হবে। আপনি যেটা বলছেন সংকট, আগামী নির্বাচনের সংকট, এইটা নিয়ে আমার একটা কোশ্চেন। যেহেতু আপনার ঐক্যমত্য কমিশনের বৈঠক আজকে আগামীকাল চলবে মনে হয়, আগামীকাল পঞ্চম বৈঠক মানে আগামীকাল, তাই না? আজকে এখানে আমি দেখলাম যে আমরা কি একটা সংকটের দিক যাচ্ছি। যেমন গণভোটের মাধ্যমে সংকটটা নিরসন করা হচ্ছে, যে জুলাই সনদ গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করার অঙ্গীকারটা পাবে। মানে গণভোটটা করা লাগছে যে একে অপরের প্রতি আস্থা এবং বিশ্বাস নেই রাজনৈতিক দলগুলো, বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। জুলাই সনদটা হলো যে আপনার জুলাই যে আন্দোলন হয়েছে, 24-এর যে গণ অভ্যুত্থান হচ্ছে, তার কিছু প্রেক্ষাপট, তার কিছু ইতিহাস, এবং আমরা আগামী বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, বাংলাদেশ আগামীতে কিভাবে চলবে, সাংবিধানিক প্রক্রিয়া এবং আইনি প্রক্রিয়া, তার কিছু কমিটমেন্টস। এই কমিটমেন্টগুলো কিন্তু বিফোর দ্য ইলেকশন ইমপ্লিমেন্ট করার কোনো সুযোগ নেই। তারপরেও বিএনপি কিন্তু আপনার 2-3টা অপশন দিয়েছে। একটা হচ্ছে আইনগতভাবে যেগুলো করা দরকার করতে পারে, আপনার সংবিধান সংস্কার করা দরকার হলে সংসদে যাওয়া লাগতে পারে। এছাড়াও যদি আপনি বিফোর দ্য ইলেকশনের ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে সুপ্রিম কোর্টের কাছে আপনি অবজারভেশন যেতে পারেন। এই কোনো কিছু এই দলগুলো, আমাদের অন্য দলগুলো মানতে চাচ্ছে না যে নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। নির্বাচনকে আমরা ফ্রি ফেয়ার ক্রেডিবল করার কথা না বলে জুলাই সনদের ভিত্তিতে, ভাই জুলাই সনদটা আপনার কমিটমেন্ট। এখন শেষ পর্যন্ত প্রস্তাব দেওয়া হলো গণভোট, যে নির্বাচনের দিনে, জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের মাধ্যমে আমরা জুলাই সনদকে বাস্তবায়নের পক্ষে বিপক্ষে, হ্যাঁ না ভোট হবে। এইখানে আমি একটা ক্রিটিক করতে চাই। এইটা জাতীয় ঐক্যমত্য কমিশনের যারাই আছেন, আমি মনে করি তাদের বিরুদ্ধে, তাদের কাছে আমার এই প্রশ্ন যে গণভোট সাধারণত একটা ইস্যুর উপরে হয়। আমরা বাংলাদেশে এর আগে 2টো গণভোট হয়েছে, দুটোই একটা ইস্যুর উপর হয়েছে। একটা হলো আমরা পার্লামেন্টারি ফর্মে চলে যাব, প্রেসিডেন্সিয়াল ফর্মের বাইরে, ওইটা একটা। আর জিয়াউর রহমানের শাসনকালকে আপনি মানেন কি মানেন না, 2টা। আমি পৃথিবীর আরেকটা কথা বলতে পারি যে ব্রেক্সিট যেটা হলো, যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আপনি থাকবেন কি থাকবেন না। আমাদের দেশের গণভোটে আমি দেখলাম যে প্রথমে ছিল 166টা স্প্রেডশিটের উত্তর, সেটাকে কনসাইজ করে 80টির মধ্যে আবার দেখলাম 15টি বিষয় ঐক্যমত হয়েছে।
ঐক্যমত হয়নি এরকম দিয়ে 15টা বিষয় নিয়েছে। এখন এইটাকে একটা প্যাকেজ করেছে, যে এই জুলাই সনদটা প্যাকেজ করেছে, যে মানে এই প্যাকেজটাই একটা ইস্যু, কিন্তু এর ভিতরে তো 15টা। এইটা আপনি আস্থা আছে কি নেই। এখন ধরেন এই যদি আস্থা অনাস্থা ভোটে যদি হেরে যায়, আমি আল্লাহ না করে যদি হা ভোট জয়যুক্ত হয়, কিন্তু যদি না ভোট জয়যুক্ত হয়, তাহলে কি আমাদের জুলাই আন্দোলন কি মিথ্যা ছিল? কারণ জুলাই সনদ লেখা আছে জুলাই আন্দোলন কেন হলো, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটটা কি, ভূমিকাটা কি, আমাদের কি কারণে আমাদের আন্দোলনটা করতে হলো, হাসিনাকে তাড়াতে হলো, এবং আমাদের আগামী দিনের কমিটমেন্ট। তাহলে এটা একটা কাগজে লেখা থাকবে, এর পক্ষে হা না। যদি না জিতে যায়, তাহলে কি আমাদের এই টোটাল এই রক্ত, এই শ্রম, এই আন্দোলন, এই সবগুলো বিফল না, মানে ভুল ছিল কিনা? ভুল, তার মানে হাসিনা রাইট ছিল, তাইলে হাসিনা রাইট ছিল। তারপরও যদি ভোটে না হেরে 20 ভাগ ভোটও পায়, 20 ভাগ ভোট পেতেই পারে না, তার মানে কি আপনি আমাদের এই জুলাই সনদ, জুলাই আন্দোলনটাকে 24-এর গণ অভ্যুত্থান থেকে একটা ভোটের মাধ্যমে কালিমা লিপ্ত করতেছেন। যত 20 ভাগ লোক কিন্তু আপনার এই জুলাই আন্দোলনকে মানেনি, জুলাই আন্দোলনকে মানেনি। সেজন্য এই যে গণভোটের এই যে কনসেপশনটা, এটা বাধ্য হয়েছে বিএনপিটা মানতে যে অন্য রাজনৈতিক দল তারা কোনোভাবেই, অনভিজ্ঞতা থেকে তারা কোনোভাবেই কেউ কাউকে বিশ্বাস করছে না, আস্থা বিশ্বাস নেই তাকে, যে গণভোটের মাধ্যমে আপনাকে যদি জনগণের রায় নেওয়া হয় তাহলে সবাই মনে হচ্ছে মানবে। এইটা এখন আমার সেকেন্ড যে কোশ্চেনটা থাকবে এই কমিশনের, এই ঐক্যমত কমিশনের কাছে, যে আপনি তো জুলাই আন্দোলনকে হাস্যকর করে তুলবেনই যদি 20 ভাগ ভোটও নাতে যায়। সেকেন্ড হলো এই জিনিসটা, যে গণভোটের বিধানটা কিন্তু আমাদের বর্তমান সংবিধানে নেই, বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই। 142 কিন্তু আপনার 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা রিপিল হয়ে গেছে। এখন আপনি এটা অর্ডিন্যান্স দিয়ে বা আইনের কোনো প্রমালগেশন দিয়ে আপনি গণভোটটা চালু করেছেন। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মাসুদ কামাল ভাই যদি রিট করে আদালতে যে গণভোটটা কিভাবে সম্ভব, আইনগতভাবে রিট করে, আর হাইকোর্ট যদি বলে যে যেহেতু রিট হয়েছে নির্বাচন বন্ধ, রিট খারিজ না হওয়া পর্যন্ত, রিটের রায় না হওয়া পর্যন্ত নির্বাচনটা বন্ধ হয়ে গেল, এই একটা আমি ডিমেরিটস দেখছি। আগে আর একটা ডিমেরিটস বললাম। আর একটা বক্তব্য হলো যে আপনি এই যে বলা হয় যে সংবিধানকে রিরাইট করতে হবে, সংবিধানে নতুন পরিষদ করতে হবে। এখন গণভোটের ফলে হা জয়যুক্ত হবে নিশ্চয়ই, তখন আরেকটা প্রশ্ন দাঁড়াবে, যেহেতু গণভোট হচ্ছে, এটাই গণপরিষদ হচ্ছে, এই গণপরিষদের মাধ্যমে যেহেতু গণপরিষদ হচ্ছে, তাই সংবিধানকে রিরাইট করা যাচ্ছে। তার মানে ওই যে রিসেট বাটনে চাপ দিয়ে পূর্বের ইতিহাসকে ভুলিয়ে দিয়ে, বাংলাদেশের 71-90-কে ভুলিয়ে 24 থেকে বাংলাদেশের ইতিহাস লেখার যে প্রবণতা, যে অশুভ প্রবণতা, তার কি কোনো বার্তা আমরা পাচ্ছি কিনা? এই জন্য আমি বলছি যে এই ঐক্যমত কমিশনের কাছে আমার বক্তব্য যে আসলে গণভোটের বিপক্ষে যদি কোনো ভোটটা পড়বেই, আর যদি হেরে যায় তাহলে আমরা কি জুলাইতে ভুল রক্ত দিয়েছিলাম, আমরা কি জুলাইতে আন্দোলনকে মিথ্যা আন্দোলন ছিল, এটা হলো আমার বক্তব্য। মাসুদ কামাল, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই শঙ্কার মধ্যে দিয়ে আরেকটি প্রশ্ন, শঙ্কার প্রশ্নই, যে জামায়াত ইসলামী এবং এনসিপির শর্তে নির্বাচন নিয়ে নতুন করে এই শঙ্কাগুলোর পাশাপাশি নতুন করে কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা তাদের শর্তের উপর নির্ভর করে? দেখেন, আমি নিজেও মনে করি, কালকে আমি হেলাল ভাই যে কথাটা বললেন, এই কথাটা গতকালকে একটা টক শোতে ছিলাম, আমি ঠিক এই প্রশ্নটাই করেছিলাম যে আপনারা যে গণভোট নিয়ে এত হইচই করছেন, যদি গণভোটে না জয়যুক্ত হয় তাহলে কি হবে? এখন এটাকে অনেকটা হয়তো আপনার মনে হবে যে হাইপোথিসিস টাইপের বলা হচ্ছে, হাইপোথেটিক্যালি বলা হচ্ছে, এটা সম্ভব না, কিন্তু তা কিন্তু নয়। হেলাল ভাইয়ের একটা জায়গায় আমি একটু হেলাল ভাইকে আশ্বস্ত করি, যদি গণভোটে আপনারা হেরে যান তাহলে জুলাই আন্দোলন মিথ্যা হবে তা নয়, বরং এটা প্রমাণিত হবে জুলাই আন্দোলন ঠিক ছিল, আন্দোলনের পর এই সংস্কার এবং নির্বাচনের দায়িত্ব আমরা ভুল লোকের হাতে দিয়েছিলাম, এটা প্রমাণ হবে। কারণ এরা ভুলভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতেছেন। এই সংস্কার নিয়ে যে নাটকগুলি হচ্ছে, এটা কি জানেন, অনেক সময় করে না যে একজন লোককে আসামি বানানো হলো, তাকে রিমান্ডে আনা হয়,
হ্যাঁ, এখানে এই সংস্কার এবং ইয়ের নামে, এই পরিবর্তনের নামে এই সরকার টেকনিক্যালি পলিটিক্যাল পার্টির লিডারদেরকে রিমান্ডে নিয়ে যায় প্রতিদিন রিমান্ডে নিয়ে। আমি তো মোটামুটি জানি, যারা এখানে থাকি, আলাপ করি, প্রথমে সবাই যায়, সকালে বাসার থেকে নাস্তা করে যায়, যাওয়ার পরে ওখানে যার যার মতো সবাই বলে, কোনো সমাধান আসে না। কিন্তু শেষ দিকে যে টায়ার্ড হয়ে যায়, তখন খাবার টাবার নিয়ে আসে, আনার পর ইয়ে থেকে আসে, ইন্টারকন্টিনেন্টাল থেকে খাওয়া দাওয়া করার পর আরো টায়ার্ড হয়ে যায়, কারণ খাওয়ার পরে তো একটা ঘুম ভাব আসে, তখন আরো টায়ার্ড হয়ে যায়। টায়ার্ড হয়ে গেলে পরে আলিরিয়া সব যা বলে, ঠিক আছে যা হয় এটা করেন। লম্বা মিটিংয়ে যা হয় এখানেও তাই হয়, আলটিমেটলি নেট রেজাল্ট 0। এভাবে একটা জাতির সংস্কার হয় না, এইভাবে প্রশাসনের সংস্কার হয় না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি যে কোনো একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চান না দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চান? এটা একটা বড় ঘটনা, বলুন তো আপনি কি চান? সে কি বলবে? জিনিসপত্রের দাম কমান, দুর্নীতি কমান। ভাই, প্রবলেম তো এগুলো। তো দুর্নীতি আমাদের দেশের একটা ক্যান্সার এই মুহূর্তে। এই সংস্কার প্রস্তাবনার মধ্যে দুর্নীতি কমানোর জন্য কি আছে বলেন তো? কিছুই নেই। তাহলে কিসের সংস্কার আপনি করবেন? কার সংস্কার করতেছেন? বিদেশ থেকে লোকজনকে নিয়ে আসছেন ভাড়া করে, তারা বসে বসে জ্ঞানের কথা কয়, ঘর বেকাইয়া এমনি করে অমনি করে কত কথা যে বলে, আমরা এগুলি দেখি বসে বসে। তো এই সংস্কারের কি ভবিষ্যৎ? বিএনপি কি বলছিল যে আপনারা সংস্কার প্রস্তাব পাস করেছেন, করেন, তারপর একটা পার্লামেন্টে বসবো। দেখেন, আমি একটা কথা বলি, কতগুলো কথা খেয়াল করেন আপনি। কালকে তারেক রহমান সাহেব একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউ ওনাকে একটা বেসিক একটা পয়েন্ট জিজ্ঞেস করা হয়েছে যে আওয়ামী লীগের কি হবে, আওয়ামী লীগের শাস্তি কি হবে। আবার বলেছে আপনার দলের প্রধানমন্ত্রী কি হবে। উনি প্রতিবার কি উত্তর দিচ্ছেন? উনি বলতে পারছেন আমি হব। উনি যদি বলতেন যে আমি হব, কেউ না করতো? উনি দলের প্রধান ব্যক্তি, না করতে পারতো। উনি কি বললেন? এটা জনগণ ঠিক করবে। পার্টিতে প্রাইম মিনিস্টার কি হবে, পার্টি ঠিক করবে বলছে। তো আমি আপনি সবাই জানি যে ওনাকেই ঠিক করবে, কিন্তু উনি তো মুখে উচ্চারণ করেন নাই। এটা হলো পরিমিতিবোধ, এটা হলো শিক্ষা। তো এখন আগামীতে কি হবে, দেশ কিভাবে চলবে, সংস্কার কিভাবে চলবে, এটা কে ঠিক করবে? জনগণ ঠিক করবে। কিন্তু ওনারা কি প্রেশার দিচ্ছেন না আপনারা 35টা পার্টি মিলে ঠিক করেন? কেন পার্টি ঠিক করবে? কেন? এটা জনগণ ঠিক করবে। এই কথাটা বিএনপি যদি বলে, বিএনপি কি বলছে যে আমরা ইলেকশন করি, যারা জিতবে তারা এসে ঠিক করবে। এটা যারা জিতবে তারা কে? তারা হলো জনগণের প্রতিনিধি, কিন্তু জনগণ তাদেরকে পাঠাইছে এখানে, তারা হলো জনগণের প্রতিনিধি, তো তারা ঠিক করবে। এরা কি বলছে না আমরাই জনগণ, আমরাই দেশ, আমরা যা বলবো তাই। না, আপনারা তা না, এই এখতিয়ার আপনাদের কে দিছে? তাহলে কি পুরনো সেই? তো এখন এরা কি বলতেছে না এখনই বলতে হবে, এখনই বলতে হবে। কেন? যখন তারা বলে যে এখনই এটা করতে হবে, তার মানে হলো আপনারা বিএনপিকে অবিশ্বাস করতেছেন, আপনারা ধরে নিচ্ছেন বিএনপি ক্ষমতায় যাবে, যাই এটা ভুলে যাবে। তার মানে আপনারা বিএনপিকে অবিশ্বাস করেন। তো ভাই, এটা তো হলো না। এবং আমি তো মনে করি এই গণভোটে না ভোটের জয়যুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। তাইলে মাসুদ ভাই, আপনি যে বললেন যে এতে জুলাই আন্দোলন পরাস্ত হবে না, কিন্তু আপনি যদি ওইটা পড়েন, ওই সনদটা, সেখানে জুলাই আন্দোলনের পটভূমি লেখা আছে। এটা ওরা লিখছে। ওই তো, তাইলে তাহলে ওই পটভূমিটা লেখাটা তো ঠিক, যে এই আমরা কোন কারণে জুলাই আন্দোলন, আমরা তো এদেরকে চাই নাই, সেও ব্যক্তি সমস্যা, আমরা কোন কারণে জুলাই আন্দোলন করলাম সেটা তো ঠিক আছে, তো সেই কারণটাও আমার মিথ্যে হয়ে যাচ্ছে। তার মানে আপনি যেটা বলছেন যে সার্কাস চলছে, যেটা চলিতেছে সার্কাস, একটা আমরা সিনেমা দেখতাম না, চলিতেছে সার্কাস, আমার কাছে দীর্ঘদিনের একটা যে সার্কাস চলছে, সেখানে আপনার তিনি ঠিক তারা এমন এমন ঘটনা ঘটাচ্ছে যে আপনি যেটা বললেন নির্বাচনকে নিয়ে শঙ্কা। দেখেন, আমি এটা বলতে পারি যে প্রত্যেক দিন একটা নতুন নতুন ন্যারেটিভ কিন্তু তোলা হয়েছিল এই আজ থেকে 2-3 মাস আগে। রাজনৈতিক দলগুলো ঠিক হয়তো আলী রিয়াজ সাহেবের কমিশন আরেকটা প্রস্তাব দিচ্ছে, নির্বাচনে আমাদের রাজনৈতিক দলগুলো যদি একটা মানে ওনার আরেকটা নতুন ন্যারেটিভ চলছে। আমি একটু ক্রিটিক করে বলছি। এবং একই সাথে আমি দেখলাম যে ডক্টর ইউনূস সেদিন আপনার বিদেশে একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিল, ওই যে সরি না G2-তে, ওই যে মাসুদ মেহেদী হাসানের সাথে,
তাই না? J2 না G2 ওটা? মেহেদী হাসান, হ্যাঁ। G2 একটা ইসে, আল জাজিরার সাংবাদিক। হ্যাঁ আল জাজিরা নাই এখন, ও G2 উনি নিজে একটা করেছেন, হ্যাঁ। G2 না কি যেন নাম এটা। G2 না কি? সেইখানে সে বলছে ডক্টর ইউনূস যে মানুষ নাকি তাকে পছন্দ করে, সে 5 বছর 10 বছর 50 বছরও মানুষ তাকে চায়। যেতে পারে। হ্যাঁ, এবং তিনি বলছে যে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তারপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে যে আমরা যে কলহপ্রিয়, আমাদের যে মধ্যে যে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ চলে, এটা তিনি প্রমাণ করলেন। ওই জাতিসংঘে যে বৈঠকটা হলো সেখানে আমি দেখলাম যে তিনি যখন নিরাপদে বের হয়ে গেলেন আর রাজনৈতিক দলগুলোকে তোপের মুখে ফেলে দিলেন, এবং সেখানে তিনি দেখাতে চাইলেন যে আমাদের দেশের রাজনীতিবিদরা কত ঝঞ্ঝা বিক্ষুব্ধ, কত কলহপ্রিয়, কত আনপপুলার, এটাও তিনি অনেক কিছু দেখাতে চাইলেন। এবং এই যে নির্বাচন ঐক্যমত কমিশনের যে সার্কাস চলছে, এই সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে সরকারের নির্বাচন করার কর্ডিয়ালিটি আছে কি নেই। এবং আমাদের রাজনৈতিক দলগুলো যারা আমরা 24-এর গণ অভ্যুত্থানে একসাথে ছিলাম, তাদের সবার কি নির্বাচন করার প্রতি মুখে যতই বলুক, তারা যদি নির্বাচনটা পিছিয়ে দিয়ে তাদের দলকে শক্তিশালী করতে চায় বা তাদের দলকে গুছিয়ে নিতে চায়, এটা আমরা কিন্তু জানি। কিন্তু যখন সরকার থেকে বলা হয় যে এই প্রশাসনে আপনার জামাত এবং বিএনপির আধিক্য, যদিও সরকারের এই বক্তব্যের সাথে আমি একমত না, তার মানে কি সরকার নিজেই আশঙ্কা প্রকাশ করছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই। জামাত বিএনপির যদি আধিক্য থাকে, তাহলে অন্য দল আধিক্য তো নেই, তাহলে আপনিও তো এখানে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন যিনি বলছেন এই কথাটা যে জামাত এবং বিএনপির আধিক্য রয়েছে। সুতরাং এই যে সরকারের যে আন্তরিকতা নির্বাচনটা অনুষ্ঠানের ব্যাপারে এবং অন্যান্য রাজনৈতিক দলের যে আন্তরিকতা, এর যে অভাব, অথচ নির্বাচনটা বর্তমানে বাংলাদেশে কত অপরিহার্য, যে এই কথাটি আমরা আপনার হাসিনা পতনের 2 দিন পরে 7ই আগস্টই বলেছি যে নির্বাচনটা একমাত্র বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথকে মসৃণ করবে। আপনি কারণ গণতন্ত্রের পূর্ব শর্ত, কিন্তু কত বয়ান তোলা হয়েছে যে নির্বাচন হলে সবকিছু ঠিক, নির্বাচন হলে সবকিছু ঠিক। আজকে তো প্রমাণ হয়েছে যে নির্বাচনটাই আপনারা করতে পারছেন না, কারণ এত তর্ক বিতর্ক বিদেশ থেকে ভাড়া করে আপনি নিয়ে আসছেন বিতর্ক করার জন্য। কি মনে হয় যে বিএনপি এবং এই যে অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণের যে শর্তগুলো আছে সেগুলো কি গ্রহণযোগ্য? শর্তগুলো মানে এই যে বিএনপি এবং অন্যান্য দলগুলো নির্বাচনে অংশগ্রহণের জন্য কতগুলো শর্ত যে দিচ্ছেন তারা, যে সংস্কার কতটুকু প্রয়োজন, শর্ত একটাই হওয়া উচিত এবং সবাই মনে যে নির্বাচনটা কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারি, এইটার উপর যদি আমরা আলোচনা করতাম, এইটার উপর যদি এই 12 মাসে যে অশ্বডিম্ব প্রসব করলাম, সে যদি এইটা নিয়ে আলোচনা করতাম, তাহলে কিছুটা ফল পাওয়া যেত যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনটা কিভাবে সবাই মিলে করা যায়। যদি প্রতি 5 বছর আপনি অন্তর আপনি যদি এই ফ্রি ফেয়ার ইলেকশনটাকে অ্যাসিওর করতে পারেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্র বলেন, ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন, আমরা অনেক দেশ থেকে ছাড়িয়ে যাব। এখন দেখেন গত 12 মাসে রেমিটেন্স যে হারে আসছে, কিন্তু আপনি দেখেন আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ এই রেমিটেন্সের টাকা দিয়ে আপনি ওই যে ফ্যাসিবাদ যে আপনার লোন করেছে সে লোন শোধ করছেন। তারপরে কোনো ব্যবসায়ীরা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে নতুন ইনিশিয়েটিভ নিতে পারছে না রাজনৈতিক আনসার্টেনিটির জন্য। রাজনীতির সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত ব্যবসা বাণিজ্য ভালো হয় না। আমাদের সর্বস্তরে মেডিকেল সেক্টর, হেলথ, তারপরে এডুকেশন সেক্টর, ইকোনমিক সেক্টর, সব জায়গায় একটা ফ্রাজাইল অবস্থা রয়েছে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান দেখবেন যে এই যে সাক্ষাৎকারটা দিয়েছে বিবিসি বাংলার সাথে এবং ফিনান্সিয়াল টাইমসে, তিনি বলছেন, তিনি কিন্তু পুরনো এই সমস্ত আলোচনাকে বাদ দিয়ে তিনি বলছে আগামী সরকারটা তার সামনে যে চ্যালেঞ্জ, যে ফ্রাজাইল ইকোনমিক্স, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক, যে একটা
মানে কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করাকে তিনি প্রাধান্য দিয়েছেন। এই জন্য তিনি আগামী সরকারটাকে প্রাধান্য দিচ্ছেন। অথচ আমরা এখনো সেই আপনার এই ঐক্যমত কমিশনের মধ্যে বসে একই সার্কাসের মধ্যে ঘোরাফেরা করছি। মাসুদ কামাল, আপনার কাছে আমি একটু জানতে চাই যে আমরা সবসময় জেনে আসছি এবং সবাই জানি যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তো তারপরেও আপনি একটু বলবেন কি যে নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু বলে মনে হয় আপনার? দেখেন, রাজনৈতিক সংস্কারটা কি এনজিওরা করবে? আমরা খালি কথাটা বলেন, ওরা তো রাজনীতি বুঝে না, ওরা তো রাজনীতি করতো, তাহলে এনজিও করে কেন? রাজনৈতিক সংস্কারটা কি প্রফেসররা করবে? যারা রাজনীতি করেন তাদেরকে করতে হবে। আপনি উপরে থেকে বলে দিলেন ডক্টর ইউনূস, উনি কে আসলেন বলেন? উনি তো বেসিক্যালি এনজিও করতেন, মাস্টারি করতেন তার আগে, এই তো পরে ব্যবসা করছেন, ব্যাংকার, এই তো। রাজনীতির উনি কি বুঝেন রে ভাই? উনি রাজনীতি সংস্কার কি করবেন? মানে তার ফিল্ডটা পলিটিক্স না তো রে ভাই। যাদেরকে নিয়ে আসছেন, আলী রিয়াজ সাহেব ছাত্র রাজনীতি করতে এক সময়, ওটা ছেড়ে দিয়ে ইউনিভার্সিটির টিচার হয়েছে। এখন রাজনীতিবিদ উনি আয়োজন বাড়ি হালাল কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, এটা উনি বলে দেবে? রাজনৈতিক সংস্কারটা রাজনৈতিক দলের মধ্যে থেকে আসতে হবে। কখন আসবে? আসবে তখন যখন নাকি জনগণ তাকে বাধ্য করবে। হেলাল ভাই যে পলিটিক্সটা করে, ওনারা কিন্তু হঠাৎ করে স্বপ্নে দেখলো, রাত্রেবেলা সকালে চিন্তা করলো আমি স্বপ্নে দেখছি আমাকে এই কাজগুলো করতে হবে, এইভাবে ওনারা কাজ করে না। ওনারা জনগণের কাছে যায়, যাওয়ার পর জনগণ তারা দেয় একটা ঠেক না, জনগণকে মিয়া আপনি এটা করতে চাচ্ছিলেন, করেন নাই তো, আপনি আমার লোকের ধান্দা করছেন। তখন উনি চিন্তা করে, আরে পাবলিক আমার এটা কি বললো, তাহলে এই কাজটা আমার করা যাবে না, করলে তো আমি আগে এবার মার দিব মানুষ। তাহলে আপনি পলিটিক্যাল পার্টিগুলিকে মানুষের সামনে নিয়ে যান।